গল্পের নাম পরিণতি। লিখেছেন রিমা বিশ্বাস। তন্দ্রা ভাবছিল অবাক হয়ে, এও কি সম্ভব? বড় যা কাবেরী, যে নাকি ছেলে ছেলে করে জীবনের অর্ধেকটা কাল কাটিয়ে দিল। পুত্র স্নেহে যার মন সব সময় টলটল করেছে, যার জন্য একটা সময় তন্দ্রাকে কতই না কথা হজম করতে হয়েছে, সেই কাবেরীই কিনা তন্দ্রাকে আজ ফোনে বলল, তোমার ভাগ্য ভালো বলে তোমার মেয়ে। ঈশ্বর কেন আমায়ও একটা কন্যা সন্তান দিল না? সত্যি, কথাগুলো শোনার পর থেকে মাথা যেন বোঁবো করে ঘুরছে। একটা সময় ছিল যখন তন্দ্রাকে উঠতে বসতে দিনরাত খোঁটা দিয়ে গেছে কাবেরী। সেসব দিনের কথা তো এখনও চোখের সামনে জীবন্ত। বাড়ি ভর্তি লোক, দেওরের বিয়ে, সারাদিনের বিয়ে বাড়ির খাটাখাটনি করে দুপুরের দিকে সব মহিলারা এক জায়গায় জড়ো হয়েছে। গল্প ঠাট্টা হচ্ছে। কিছুক্ষণ পর যে যার মতন সাজগোজ করে বরযাত্রী হয়ে বেরোবে। তখন কথার মাঝে হঠাৎ করে কাবেরী কি গর্ব করেই না বলেছিল, তন্দ্রার তো পিছনে বাঁশ আছে, দুটো মেয়ে, মানে দুটোকে বিয়ে দেওয়ার পর আর নিজের শখ আহ্লাদ বলতে কিছু থাকবে না। তন্দ্রা ব্যথাতুর চোখে তাকিয়েছিল বড়জার দিকে। কেন দিদি, ওরকম করে কেন বলছো? আরে তুই নিজের বুদ্ধি দিয়েই বিবেচনা করে দেখ না। বিয়ে দিতে গেলে সোনা দানা, খাট, আলমারি, বাসনপত্র, নমস্কারি শাড়ি, আরও হাজার খরচ মিলিয়ে 5 লাখ কম করে ধরছি। টুকটুকি গুড়গুড়ি যখন বড় হবে তখন হয়তো বাজার দর আরও বাড়বে। তা দুটোকে উতরোতে গেলে কম করে তোর 10-15 লাখ খসবে। তারপর আর নিজের জন্য মানতাসা, চুড় এসব করতে পারবি? মুখ শুকিয়ে গিয়েছিল তন্দ্রার। সত্যি সে সময় ভয়ই পেয়েছিল। দুটো মেয়ে, অলোক সাধারণ প্রাইভেট ফার্মে কাজ করে, কি করে কি করবে? আর তখন আশপাশে সবাই যেন তন্দ্রার মুখের অসহায় ভাবটা উপভোগ করছিল। রসে রসে কত মন্তব্য এলো, মেয়ে মানুষ নিয়ে অনেক জ্বালা। এক তো যতদিন না বড় হচ্ছে টেনশন, বড় হলে আর এক টেনশন, কেউ যেন বলেছিল। তারপর সুখ কোথায়? বিয়ে দিয়ে দিলে তো অন্য লোকের সম্পত্তি, তখন তো আর তোমার থাকছে না, বুড়ো বয়সে দেখারও কেউ থাকবে না। আর একজন বলেছিল দুঃখ করে। তার কথা টেনে কাবেরী বলেছিল, মোদ্দা কথা তোর 10 লাখ যাবে আর আমার 10 লাখ আসবে। ছেলে বিয়ে দিলে আমদানি তো হবেই। হাসতে হাসতে মাথা নুয়ে গিয়েছিল কাবেরীর। তন্দ্রা চুপ করে দেখছিল সবার মুখ চোখের উত্তেজনা, এক একজনের প্রয়োজন অতিরিক্ত উল্লাস। কিন্তু সেদিন একবারের জন্য নিজের ভাগ্যে দুঃখ হয়নি, মেয়ের উপর ক্রোধ বিদ্বেষও হয়নি। শুধু মনে হয়েছিল মেয়ে দুটোকে যেন ভালো মানুষের মতো মানুষ করতে পারি। আর যেবার বুপকা, বড়জার ছেলে বুপকা, চাকরি পাওয়ার পর ব্যাঙ্গালোর গেল, আর পুজোতে বিজয়ের প্রণাম ফোন করে জানালো শুধু নিজের বাবা মাকে, তখন খুব দুঃখ হয়েছিল তন্দ্রার। কাবেরীকে বলেছিল, বুপকাটাকে কোলে পিঠে মানুষ করলাম, আর চাকরি করছে, লায়েক হয়েছে, আর কাকা কাকিমাকে মনে করে একটা প্রণাম জানাতেও পারল না। শুনে কি বিদ্রুপই না করেছিল কাবেরী। ও তো আর ঘরের মেয়ে নয় যে বসে বসে ফোনে পুটুর পুটুর করে কথা বলবে। পুরুষ মানুষের হরেক কাজ থাকে। তাছাড়া ও তো আমাকে বলেছে তোদের প্রণাম জানিয়ে দেওয়ার জন্য। রাগ হয়েছিল তন্দ্রার কথাগুলো শুনে। বলেছিল, এ আবার কি কথা বললে দিদি? আমরা কি খুব দূরের যে ফোনে কথাও বলতে পারবে না? তোমাকে জানিয়ে দেবে? তবে বলছো বুপকা ভাবে আমরা পর? তা শুনে হেসেছিল কাবেরী। বেশি তেজ দেখাস না তন্দ্রা, বংশে একটাই ছেলে বুপকা, তোরও 2 মেয়ে, ছোটটারও 1 মেয়ে, তোদের বয়সকালের ভরসা তো আমার ছেলেটাই রে। তন্দ্রা সেদিন আর কথা বাড়ায়নি। তবে মনে মনে ভেবেছিল যে ছেলে ফোনে সামান্য খোঁজখবর নেয় না, সে ভবিষ্যতে ওদের দেখবে। এ যে অবিশ্বাস্য ব্যাপার। তারপর ব্যাঙ্গালোর থেকে বুপকা কলকাতায় ফিরল। ছেলে অফিসে যাওয়ার সময় কাবেরীর কি তৎপরতা! এই ছেলে চশমা এনে দিচ্ছে, তো এই ছেলের হাত মুখ মুছিয়ে দিচ্ছে আঁচল দিয়ে, তো কখনো চুপ করে ছেলের মুখে ঝাল সইছে। সেসব দেখে তন্দ্রা বলেছিল, দিদি বুপকাকে অত তোয়াজ করো কেন? এত মেজাজ কিসের ওর? চাকরি করছে বলে কি তোমার মাথা কিনে নিয়েছে? ওকে ওর নিজের কাজগুলো করে নিতে দাও। কাবেরী মুখ বাঁকিয়েছিল, আর সারা জীবন যা ভেবে এসেছে সেই ভাবনারাই কথারূপে বেরিয়ে এসেছিল ওর মুখ দিয়ে।
তুই কি বুঝবি? তোর তো মেয়ে, আমার ছেলে। মেয়েদের মতন করে কি আর ছেলে মানুষ করে? এসব শুনতে শুনতে একটা সময় তন্দ্রার এগুলো অভ্যাস হয়ে গিয়েছিল, আর মাথা ঘামাতো না বুবকা বা কাবেরীকে নিয়ে। ততদিনে টুকটুকি স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং করে জার্মানিতে সেটেল, আর গুড়গুড়ি নেট কোয়ালিফাই করে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিলোজফির প্রফেসরি করছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। তবে বিয়েতে গয়নাগাটি, খাট, পালঙ্ক কিছুই দিতে হয়নি তন্দ্রা আর অলোককে, কারণ জামাইদের এসবে ঘোর আপত্তি। সবার বাড়ির অবস্থা ভালো, তাই এক্সট্রা ফার্নিচার কেউ নেবে না। গয়নার কথা শুনে টুকটুকির বর বলেছিল, আজকাল কেউ সোনা পরে? মনে তো হয় না টুকটুকি পড়বে বলে। আর দরকার পড়লে আমরা নিজেরা গড়িয়ে নেব, সব ঝামেলায় যাবেন না। তবু নিজের মনে শখ তো থাকেই, তাই দুই মেয়েকেই তন্দ্রার যা যা শখ ছিল সেরকম গয়না করে দিয়েছে। তাতে এমন কিছু বেগ পেতেও হয়নি তন্দ্রা অলোককে। হয়তো এজন্যই মেয়েদের লক্ষ্মীর রূপ বলে, যার জন্য কোনোদিনও অভাব বোঝেনি স্বল্প রোজগারে তন্দ্রা অলোকের সংসার। আর আজ প্রায় 24-25 বছর পর কাবেরী কিনা ফোন করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল, বলে কিনা তোর মতন আমার একটা মেয়ে হলো না কেন। এতে কি তন্দ্রার খারাপ লাগার কথা, ভালো লাগার কথা, না চিন্তা করার কথা? এসবই ভাবছিল তন্দ্রা। অনেক দিন হলো এখন ওরা একসঙ্গে থাকে না। আগের বাড়ি বেচে যে যার মতন ফ্ল্যাট কিনে নিয়েছে। কাবেরীরা থাকে শোভাবাজার আর তন্দ্রারা রথতলায়। তবে মনে হচ্ছে একবার শোভাবাজারে গিয়ে দেখতে হবে কাবেরীকে, কেন এমন ফুঁপিয়ে কাঁদছিল। সেই মতন দুপুরে তাড়াতাড়ি খাওয়া সেরে বিকেলের দিকে বেরোলো তন্দ্রা। গুড়গুড়ির ফ্ল্যাটের সামনেই নিজের ফ্ল্যাট কিনেছে অলোক তন্দ্রা। গুড়গুড়ির শ্বশুরবাড়ির জোড়া ফ্ল্যাট। এক পাশে থাকে শ্বশুর শাশুড়ি, আর এক পাশে গুড়গুড়ি আর রাজা। কিছুদিন হলো ওদের ফ্ল্যাটের দোতলাটা ফাঁকা হতে সেটা কিনে নিয়েছে গুড়গুড়ি। মাইনে ভালো পায়, তাই ব্যাংক লোন নিয়ে কিনে ফেলেছে দোতলার একদিকের একটা পোর্শন। পুজোর জন্য গুড়গুড়ির কলেজ ছুটি, তা ভাবলো একবার গুড়গুড়িকে বলে শোভাবাজারে জেঠিমণির বাড়ি যাবে নাকি। গুড়গুড়িদের ফ্ল্যাটের কাছে ঢুকতে দেখলো দুজন মাঝবয়সী লোক ওদের নতুন ফ্ল্যাটের দরজার মুখ থেকে চলে গেল। পিছনে দাঁড়িয়েছিল গুড়গুড়ি। মাকে দেখে বলল, কি গো, তুমি আমার নিকেতনে? তোমার ব্যাপার কি? মেয়েকে ছদ্ম কোপ দেখালো তন্দ্রা। খুব কথা শিখেছিস তো। তাই এরা কারা গেল? ওর ফ্ল্যাটের কোলাপসিবল গেটে তালা লাগাতে লাগাতে গুড়গুড়ি বলল, ভাবছি ভাড়া দেব, শুধু শুধু ফেলে রেখে কী লাভ, ভাড়া দিলে দুটো পয়সা আসবে। তা ভালো বুদ্ধি করেছিস। তোর শ্বশুর শাশুড়ির মত আছে তো? ওনারা এসব দেখেনও না, দুজনে আছেন মজাসে, বলবে নিজেরা যা ভালো বোঝো করো। আমি শোভাবাজার যাচ্ছি, তুই কি যাবি আমার সঙ্গে? আজ সকালে তোর জেঠি ফোন করে কান্নাকাটি করছিল। কথাটা শুনে কপালে ভাঁজ পড়ল গুড়গুড়ির। হেসে ফেলে বলল, কেন কান্নাকাটি করছিল? জীবনে তো কাঁদতে দেখিনি তাকে। মেয়ের দিকে ভুরু কুঁচকে তন্দ্রা বলল, হাসিস না গুড়ি, বয়স হয়েছে, এখন মন ছোটোখাটো কথাই দুঃখ পায়। হয়তো বুবকার সঙ্গে কিছু হয়েছে। বাবা, সাদের ছেলের সঙ্গে আবার কী নিয়ে লাগলো? গুড়গুড়ি রিয়ারকির ছলে বলল, জানি না বাপু, তুই যাবি তো চল, নইলে আমি একাই চললাম, সোজাসাপটা বলল তন্দ্রা। দাঁড়াও দাঁড়াও, তৈরিটা হতে দাও। যায়ের জন্য একেবারে অস্থির হয়ে যাচ্ছ। বলতে বলতে গুড়গুড়ি তেতলায় উঠল। নিজের রুমে ঢুকে তৈরি হয়ে নিল গুড়গুড়ি। দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ল। শোভাবাজারে কাবেরী ছেলের সঙ্গে 3 বেডরুম ফ্ল্যাটে থাকে। অনেকটা এরিয়া নিয়ে ওদের ফ্ল্যাট। বুবকার রোজগার ভালো। তারপর আদি বাড়ি বিক্রি করে ভালো টাকা পেয়েছিল ওরা। তন্দ্রা শুনেছিল এই ফ্ল্যাটটা কেনার সময় নাকি বুবকা শ্বশুরবাড়ির থেকেও মোটা টাকা দিয়েছিল। তখন শুনে মনে মনে ভেবেছিল, দিদি যা চিরকাল চেয়ে এসেছে তাই পাচ্ছে। বুবকার বিয়েতেও ও শ্বশুরবাড়ি ঢেলে দিয়েছে। 2 বছর হলো কাবেরীর স্বামী গত হয়েছে। তারপর থেকে মাঝে মধ্যেই কাবেরীর গলায় অসন্তোষের স্বর পেয়েছে তন্দ্রা। তা আজ এমন কি হলো যে কেঁদেই ফেলল? আর শুধু কান্না নয়, বলে কিনা ছেলের চাইতে মেয়ে ভালো। তন্দ্রা আর গুড়গুড়ি শোভাবাজারের ফ্ল্যাটে যখন ঢুকলো তখন সন্ধে। বুবকার বউ বাড়িতে ছিল না। দরজা খুলল কাবেরী নিজেই। তন্দ্রাকে দেখে তো আবেগে সামলে উঠতে না পেরে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল। কি ভালো দিন ছিল তন্দ্রা, যখন তোতে আমাতে একসঙ্গে ছিলাম। এখন যে শুধু দিন গোনার অপেক্ষায় দিন কাটছে।
তন্দ্রা ধীরে ধীরে হাত বোলালো কাবেরীর পিঠে। এমন কথা বলছো কেন দিদি? এখন তো তোমার ভরা সংসার। চোখ মুছে কাবেরী বলল, এখন আমি সংসারের গলগ্রহ। তোর ভাসুর তো আমার জন্য কিছুই রেখে যাননি। যা ছিল সবই উড়িয়ে দিয়েছে। তারপরে এই বাড়ি ঘর দৌড়ে কম ঢেলেছে। এখন আমি শূন্য হাতে পড়ে। বুপকার বউ আমাকে দুদণ্ড সইতে পারে না। কাবেরীর সঙ্গে সঙ্গে তন্দ্রা আর গুড়গুড়ি ওদের ড্রয়িং রুমে এসেছে। গুড়গুড়ি সোফাতে বসতে যাবে, তখন হাত নেড়ে বারণ করলো কাবেরী, এখানে নয়, তোরা আমার ঘরটায় আয় আর একবার দেখে যা আমি কিভাবে আছি। 3টে বড় ঘর বাদে রান্নাঘরের পাশে চিলতে মতন একটা ছোট স্টোর রুম। সেখানেই বাস কাবেরীর। ছোট্ট একটা চৌকি, কোনো জানলা নেই। একপাশে একটা লোহার ট্রাঙ্কে জামা কাপড় রাখা, তার ওপরও হাজারো জিনিস, জলের বোতল, ওষুধপত্র, কয়েকটা বাসনকোসন। তন্দ্রা চোখ মুচকে দেখছিল। বলল, তুমি কি বলছো দিদি? এখানে কি মানুষ থাকতে পারে? তোরা দেখে বল। আবার কেঁদে ফেলল কাবেরী। খাওয়া দাওয়াতে কি কষ্ট পাচ্ছি। আমার একেই সুগার, ওরা তার জন্য আলাদা কিছুই ভাবে না। বলবে শশা খেয়ে কাটিয়ে দাও। বুপকা কিলো কিলো শশা এনে মনে করে সব দায় মিটে গেল। বাড়ির রান্না সাংঘাতিক রিস। সব সময় তেলে ঝালে পাকা মাছ, খাসির মাংস এসব হচ্ছে। অথচ আমার জন্য কোনো সময় হালকা পাতলা রান্না করে না। কতদিন ভালো করে খাই না। আঁচল দিয়ে চোখ মুছছে কাবেরী। গুড়গুড়ির খারাপ লাগছিল জেঠিমার এমন পরিণতিতে। একটা সময় জেঠি যতই কটু কথা বলুক, তবু চোখের সামনে একজন মানুষের এত কষ্ট পেতে দেখলে মন সিক্ত তো হয়ই। তখন চুপ করে থাকাও যায় না। তাই বলল, তুমি এভাবে থাকছো কেন জেম্মা? একটা সময় দাদাকে এত কষ্ট করে মানুষ করলে, ওর এত খেয়াল করলে, এখন ও এরকম করলে কি করে চলবে? আমি তো চুপ করে থাকবো না। ও বাড়ি ফেরুক, আমি কথা বলবো। বলে কিছু হবে না গুড়ি। আমি কি কম বলতাম? এখন ভয় পাই। কিছু বললে শাস্তি আমাকেই পেতে হয়। পুজোয় ওরা 4 দিনের জন্য শান্তিনিকেতন গেল, আর আমি একা ঘর আগলে পড়ে রইলাম। খাবার দাবারের কিছু ব্যবস্থা করে যায়নি। হাতে পয়সা নেই যে দূরের থেকে কিছু কিনে নিজে রেঁধে খাবো। মুড়ি, শশা, ছাতু এসব খেয়েই থাকছি। তোরা বল, চিনি ছাড়া ছাতু খাওয়া যায়? আমি খেয়েছি। কথা চলতে চলতেই বুপকা বউ নিয়ে ফিরল। সিনেমায় গিয়েছিল দুজনে। গুড়গুড়ি আর তন্দ্রাকে দেখে চমকেছে। গুড়গুড়ি তো কিছুতেই ছাড়ার পাত্র নয়। ধরল দাদাকে। কিরে দাদা, জেম্মাকে এভাবে রেখেছিস? ফস করে উঠল বুপকা। এভাবে রেখেছি মানে? কি বলতে চাইছিস তুই? ঠিক করে খেতে দিস না, এমন একটা ঘরে রেখেছিস যে পশুও থাকতে পারবে না। তোর খারাপ লাগলে তুই নিজের কাছে নিয়ে রাখ। সুগারের রুগী সবসময় অত নোলা থাকলে হয়? নিজের কাছে 2 দিন রাখ, টের পাবি। সে তো আমি রাখতেই পারি, কিন্তু তুই ছেলে হয়ে বয়স্ক মায়ের উপর নজর রাখবি না? মানুষটা কি খেতে পারবে সেগুলো আনাবার ব্যবস্থা করবি না? ও, তোকে সব লাগিয়েছে? চোখ পাকিয়ে মাকে মাপল বুপকা। কাবেরী ছেলের দিকে তাকিয়ে বলল, অনেক পাপ করেছিলাম, তাই তোর মতন ছেলে পেটে ধরেছি, নইলে গুড়ির মতন একটা মেয়ে থাকতো আমার। বুপকার বউ হয়তো লজ্জা পেয়েছে। বাইরের লোক এসে ঘরের সমস্যা মেটাবে, তা যে খুব সম্মানের নয় সেটা বুঝে নরম গলায় বলল, আহা, তোমরা রাগারাগি করছো কেন? ঠান্ডা হয়ে বসে আলোচনা করলেই তো হয়। এই এক শয়তানের নাজির আমার বুপকার মাথাটা খেয়ে ফেলল। চেঁচিয়ে উঠল কাবেরী। তন্দ্রা কাবেরীর পিঠে হাত রেখেছে। বুপকা রোষে তাকালো মায়ের দিকে, তারপর গুড়গুড়ির দিকে তাকিয়ে বলল, দেখলি দেখলি কেমন খিঁচিয়ে উঠল? সব সময় অশান্তি, ছোটোখাটো ব্যাপারে অশান্তি। আমি একেবারে তিতি বিরক্ত হয়ে যাচ্ছি। এখন এ বুড়ি ঘাট থেকে নামলে বাঁচি। শুনে ডুকরে কেঁদে উঠল কাবেরী। গুড়গুড়ি ধীর স্বরে বলল, তুই শান্তিতে থাক দাদা, আমি জেম্মাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। ওখানে ওর কোনো অসুবিধা হবে না। তুই কোথায় নিয়ে যাবি? তোর শ্বশুরবাড়ির লোক কেন মেনে নেবে? প্রতিবাদের সুরে বলল বুপকা। কাবেরী কান্না থামিয়ে বাচ্চাদের মতন জেদ ধরল, আমি গুড়ির সঙ্গেই যাব। ওর বাড়ি কাজ করে খাবো, তাও আমি গুড়ির সঙ্গেই যাব। তন্দ্রা বলল, তুমি আমার কাছে থাকবে দিদি? মাথা নাড়ছে কাবেরী। গুড়ির ওপর আমার জোর আছে। ও কি তোর একার মেয়ে? ও আমারও মেয়ে।
প্রথম চাকরি পেয়ে ও আমাকে আর তোকে একই রকম দুটো ঢাকাই দিয়েছিল। আমি জানি গুড়ি আমাকে কতটা ভালোবাসে। আঁচল চোখে চেপে ধরল কাবেরী। জেঠিমাকে কাঁদতে দেখে গুড়গুড়ির চোখেও জল চলে আসছিল। বুবকার সঙ্গে আর কোনো কথা না বলে কাবেরী কয়েকটা শাড়ি, কাপড়, ওষুধপত্র, প্রেসক্রিপশন, জ্যাঠার কিছু জিনিস স্মৃতি হিসেবে ব্যাগে পুরে গুড়গুড়ি কাবেরীকে নিয়ে বেরিয়ে এলো। কাবেরীকে গুড়গুড়ি ওদের নতুন যে ফ্ল্যাটটা কিনেছে ওখানে রাখবে ঠিক করেছে। তন্দ্রা একা বাড়ি ফিরে এলো। ওরা দুজনে গুড়গুড়ির ফ্ল্যাটে চলে গেল। তন্দ্রা জানে গুড়গুড়ির কাছে কাবেরীর যত্নের কোনো ত্রুটি হবে না। জামাইও ভালো, কোনো বাদ সাধবে না। রাস্তায় গুড়গুড়ি বলছিল, কলেজে বেরোবার আগে আমি নিজে হাতে জেম্মার জন্য রান্না করে দিয়ে যাব। আমাদের কাজের লোকটাকে কয়েকটা টাকা বাড়িয়ে দিলে জেম্মার কাজটা করে দেবে। তারপর আমার শ্বশুরবাড়ির লোক আছে, আমি আছি, রাজা আছে। জেম্মাকে দেখভাল করার কোনো অসুবিধা হবে না। এ সবই জানে তন্দ্রা, বুঝতেও পারছে আজকের পরিস্থিতি। তবু বারবার স্মৃতির আঙিনায় ফিরে ফিরে আসে অতীত, ঘুরে ফিরে আসে কত কথা। এই কাবেরী কিনা একসময় বলেছিল, তোর 10 লাখ যাবে, আমার 10 লাখ আসবে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।